ফিউচার আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা HTML এর নতুন একটি বিষয় সম্পর্কে শিখব। এর জন্য আমরা একটি সম্পূর্ণ নতুন ডকুমেন্ট নিয়ে শুরু করছি। তো আজকে আমরা HTML ডকটাইপ ডিক্লারেশন সম্পর্কে আলোচনা করব, পাশাপাশি কিছু মেটা ট্যাগ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা HTML ডকটাইপ ডিক্লারেশন সম্পর্কে জানব। HTML ডকটাইপ ডিক্লারেশনটি সাধারণত আমাদের একদম HTML ডকুমেন্টের শুরুতে দিতে হয়। তো এটি লেখার জন্য প্রথমে আমাদের একটি লেস দ্যান সাইন দিতে হবে, তারপরে একটি এক্সক্লামেশন সাইন দিতে হবে এবং এরপরে লিখতে হবে ডকটাইপ। তো আমরা চাইলে এটি ছোট হাতের বা বড় হাতে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে একটি স্পেস দিয়ে HTML লিখতে হবে এবং গ্রেটার দ্যান সাইন দিয়ে শেষ করতে হবে। তো আমরা শুরুতে যেই লেখাটি লিখেছি এটি হলো HTML এর ডকটাইপ ডিক্লারেশন। এটি কিন্তু কোনো HTML ট্যাগ নয়, জাস্ট ব্রাউজারকে বোঝানো এটি একটি HTML ফাইল এবং HTML5 থেকে সাধারণত এই ডকটাইপ ডিক্লারেশনটি ব্যবহার করা হয়। এর পূর্বে HTML4 বা HTML2 তেও ডকটাইপ ডিক্লারেশন ছিল, বাট সেটার গঠনটা ছিল আরো একটু বড়, কিন্তু HTML5 এ এসে এটা অনেক ছোট করে দেওয়া হয়েছে এবং ব্রাউজার খুব সহজেই বুঝতে পারে এটি একটি HTML ফাইল। তো আমরা এরপরে HTML এর মেটা ট্যাগ সম্পর্কে জানবো। তো HTML এর মেটা ট্যাগ সম্পর্কে আমরা চাইলে একদম আমাদের HTML টিউটোরিয়ালের শুরুতে জানতে পারতাম, কিন্তু যেহেতু এই ট্যাগের ব্যবহারগুলো সাধারণত সরাসরি আমরা ব্রাউজারে আউটপুট আকারে দেখতে পাই না, যে কারণে আমরা শুরুতে এই ট্যাগের সম্পর্কে আলোচনা করিনি। যেহেতু এগুলা সাধারণত ব্রাউজারকে বা সার্চ ইঞ্জিনকে ইন্ডিকেট করে, যে কারণে আমরা একটু শেষের দিকে এসে এই ট্যাগের ব্যবহারগুলা শিখছি। মেটা ট্যাগ বিভিন্ন ধরনের মেটা ডাটার মাধ্যমে HTML ডকুমেন্টকে আইডেন্টিফাই করার জন্য মেটা ট্যাগ ব্যবহার করা হয়। সাধারণত মেটা ট্যাগগুলো হেড ট্যাগের মধ্যে ব্যবহার করতে হয়। তো আমরা এখানে একটি মেটা ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আজকে কিছু মেটা ট্যাগের ব্যবহার সম্পর্কে জানবো। মেটা ট্যাগ একটি সিঙ্গেল ট্যাগ, কারণ যেহেতু আমরা মেটা ট্যাগের মাধ্যমে সাধারণত ব্রাউজারকে বা সার্চ ইঞ্জিনকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকি, তাই এটার জন্য আলাদাভাবে বেশি কন্টেন্টের প্রয়োজন হয় না। যে কন্টেন্টগুলো এতে ব্যবহার করা হয় সেগুলো সাধারণত অ্যাট্রিবিউটের মাধ্যমে ব্যবহার করা হয়। তো এই জন্য এটি একটি সিঙ্গেল ট্যাগ। তো মেটা ট্যাগের যেই অ্যাট্রিবিউটগুলো আছে তার মধ্যে আমরা প্রথম যে অ্যাট্রিবিউট সম্পর্কে শিখব সেটির নাম হলো ক্যারেক্টার সেট, যেটাকে সংক্ষেপে চার সেট বলা হয়। চার সেটের একটি ভ্যালু আছে, যে ভ্যালুটা আমরা এখানে দিব UTF-8, অর্থাৎ মেটার ডাটার যে ক্যারেক্টার সেট আছে তার যে ভ্যালুটা সেটাকে আমরা UTF-8 দ্বারা প্রকাশ করব। তো আসলে এটা কেন ব্যবহার করা হয় সে বিষয়টা আমাদের একটু জানা দরকার। HTML ডকুমেন্টে কি ধরনের ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে সেটাকে নির্দিষ্ট করার জন্য ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে ভ্যালু হিসাবে UTF-8 ব্যবহার করা হয়, কারণ এটি বিশ্বের অধিকাংশ ক্যারেক্টার্স এবং সিম্বলকে সাপোর্ট করে। তো যে কারণে আমরা যখন ক্যারেক্টার সেট নিব এবং এটার ভ্যালুকে UTF-8 করে দেব। তো এক্ষেত্রে আমাদের এর মধ্যে যদি অ্যারাবিক বা বেঙ্গলি ইউনিকোডের কোনো ফন্ট আমরা ব্যবহার করি, তো সেটিও সরাসরি ব্রাউজারে সুন্দরভাবে দেখাবে, যে কারণে আমাদের এই প্রথমে মেটা ট্যাগের মধ্যে আমরা ক্যারেক্টার সেট UTF ভ্যালুটি দিয়ে দিব। এরপরে আরেকটি মেটা ট্যাগ ব্যবহার সম্পর্কে আমরা জানবো। তো এটি হলো, আমরা মেটা ট্যাগ শুরু করলাম। তো এর মধ্যে আমরা একটি অ্যাট্রিবিউট দিব, যেটার নাম হলো নেম অ্যাট্রিবিউট। তো নেম অ্যাট্রিবিউটের বেশ কয়েকটি ভ্যালু আছে, ভিন্ন ভিন্ন ভ্যালু, এবং প্রত্যেকটি ভ্যালুর ভিন্ন ভিন্ন কাজ সাধারণত হয়ে থাকে। তো আমরা প্রথমে মেটা ট্যাগের নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা অথর নামে একটি ভ্যালু দিতে চাই। অর্থাৎ আমরা বলে দিতে চাই যে এই যে একটা ওয়েবসাইট তৈরি করছি বা একটা HTML ডকুমেন্ট তৈরি করছি, এই ডকুমেন্টের ওনার বা মালিককে বা কে ক্রিয়েটর সেটাকে আমরা এখানে আইডেন্টিফাই করে দিতে পারি। অর্থাৎ আমরা যখন নেম অ্যাট্রিবিউট অথর দিব, এরপরে আমরা আরেকটি অ্যাট্রিবিউট নিব কন্টেন্ট নামে, এবং এখানে আমরা ভ্যালু হিসেবে সেই নামটি দিয়ে দিতে পারি। যেমন এই কাজটা আমি করছি, এজন্য এই পেজের অথর হিসেবে আমি আমার নামটা দিয়ে দিলাম মিশকাত। এরপরে আমরা চাইলে আরো একটি মেটা ট্যাগ নিতে পারি, এবং যেখানে আমরা নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দিব কিওয়ার্ড।
এবং এখানে আমরা কন্টেন্ট হিসাবে কিছু কিওয়ার্ড দিয়ে দিব। অর্থাৎ আমাদের এই টোটাল ওয়েবসাইটে যে ধরনের কন্টেন্ট ব্যবহার করা হবে এবং মানুষ যেন সহজে সার্চ করে, নির্দিষ্ট বিষয়ে সার্চ করে সহজে পেতে পারে, সেই ধরনের কিওয়ার্ডগুলো আমরা সাধারণত দিতে পারি। যেমন আমরা এটাকে একটা HTML টিউটোরিয়াল তৈরি করছি, তো আমরা এখানে লিখে দেই HTML টিউটোরিয়াল, HTML5, অর্থাৎ সম্ভাব্য যে কিওয়ার্ডগুলো আমাদের টোটাল ওয়েবসাইটে ব্যবহার হতে পারে বা এই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টের সাথে সিমিলার কিছু ওয়ার্ড নিয়ে আমরা এখানে কিওয়ার্ড হিসেবে দিতে পারি। তো এই মেটা ট্যাগটা সাধারণত ব্যবহার করা হয় সার্চ ইঞ্জিনের জন্য, অর্থাৎ এটাকে যখন আমরা অনলাইনে আপলোড করব এবং যখন কেউ সার্চ ইঞ্জিনে অর্থাৎ গুগলে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করবে, তখন সার্চ ইঞ্জিন সরাসরি চেষ্টা করবে যেসব ওয়েবসাইটের মেটা ট্যাগের মধ্যে কিওয়ার্ড এই ওয়ার্ডগুলো পাবে সেগুলোকে পর্যায়ক্রমে সামনে এনে দেখানোর জন্য। তো এক্ষেত্রে আমরা সাধারণত এই মেটা কিওয়ার্ডগুলো ব্যবহার করি, অর্থাৎ মেটা ট্যাগের মাধ্যমে যখন আমরা নেম অ্যাট্রিবিউট কিওয়ার্ড দিব তখন কন্টেন্ট হিসাবে কিছু আমরা কিওয়ার্ড দিয়ে দিব। এরপরে আমরা মেটা ট্যাগ হিসাবে আমরা যদি চাই যে সাইট সম্পর্কে একটু সংক্ষেপে ডেসক্রিপশন দিয়ে দিতে, সেটাও আমরা দিতে পারি। তো এক্ষেত্রে আমরা নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখানে ডেসক্রিপশন নামে ভ্যালুটা দিব এবং এখানে কন্টেন্ট হিসাবে আমরা এই টোটাল সাইট সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিতে পারি। যেমন এটি হলো, আমরা এখানে কি করছি, আমরা এখানে HTML টিউটোরিয়াল তৈরি করছি বা এটা আমরা যেই সার্ভিসটা দিচ্ছি বা ওয়েবসাইটটা যে বিষয় সে বিষয়ে আমরা লিখতে পারি, বা আমাদের কোম্পানির নাম ফিউচার আইটি পার্ক, সেই সম্পর্কে একটু ডেসক্রিপশন দিতে পারি। তো আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, তবে অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ডের সিমিলারিটি থাকতে হয়। বাট আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমরা এখানে লিখছি। বাট যারা যখন আপনি এসইও শিখবেন তখন কি কিওয়ার্ড দিতে হবে, কি ডেসক্রিপশন দিতে হবে, সেই বিষয়টা আপনি তখন ভালোভাবে জানতে পারবেন। তো এরপরে আমরা চাইলে এখানে আমরা বলে দিতে পারি যে আমাদের এই পেজটা কত সময় পর পর রিফ্রেশ হবে, সেই জিনিসটাও আমরা দিতে পারি। আমরা যখন একটা নিউজ সাইট ব্রাউজ করি তখন আমরা দেখি যে একটা নির্দিষ্ট সময় পর পর ওয়েবসাইটটা রিফ্রেশ নিচ্ছে। তো এই জিনিসটা আমরা চাইলে এই মেটা ট্যাগের মাধ্যমে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে মেটা ট্যাগটা নিলাম, এর মধ্যে আমাদের একটি ভ্যালু নিতে হবে, সেটা হলো http equip, এবং এর ভ্যালু হিসেবে আমরা দেব রিফ্রেশ, এবং কত সময় পর পর রিফ্রেশ হবে সেই জিনিসটা দেখার জন্য আমরা এখানে কন্টেন্টে সেই সেকেন্ডটা উল্লেখ করে দেব। তো এখানে যদি আমরা 10 সেকেন্ড দেই তাহলে আমরা সেভ করার পরে আমরা যদি ফাইলটাকে এখানে রিফ্রেশ করি তাহলে আপনি এখানে খেয়াল করতে পারবেন যে আমাদের এটা প্রতি 10 সেকেন্ড পর পর রিফ্রেশ হচ্ছে। তো যেহেতু আমাদের এখানে তেমন কোনো কন্টেন্ট নাই, যে জন্য আমরা এটা এখানে বুঝতে পারছি না। এরপরে আমরা যদি চাই যে একটা ওয়েবসাইটকে বলে দিতে, এটা সাধারণত যখন আমরা রেসপন্সিভ ডিজাইন করি তখন আমাদের সাধারণত এটা দরকার হয়। অর্থাৎ মাল্টিপল ডিভাইসের জন্য যখন একটা ওয়েবসাইটকে আমরা তৈরি করব তখন আমাদেরকে কিছু কাজ করতে হয়। সে বিষয়টি আমরা এখানে মেটা ট্যাগের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে কিভাবে প্রদর্শন করবে সেটা আমরা উল্লেখ করে দিতে পারি। তো এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের মেটা ট্যাগটা নিব এবং মেটা ট্যাগের মধ্যে আমরা এখানে নেম অ্যাট্রিবিউট ভিউ পোর্ট দিব। যখন আমরা নেম অ্যাট্রিবিউট ভিউ পোর্ট দিব তখন আমাদের এখানে কন্টেন্টের মধ্যে কিছু ভ্যালু দিব, যে ভ্যালুগুলো নির্দেশ করবে ওই পেজটি আসলে কিভাবে দেখাবে। দিব আমরা যখন উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ দিব তখন এই পেজটা যখন যে ডিভাইসে ওপেন করবে সেই ডিভাইসের সম্পূর্ণটা জুড়ে ওপেন হবে। এরপরে আমরা যখন ইনিশিয়াল স্কেল দিব
1.0 তখন এটা আসলে 100% হিসাবে ওপেন হবে, অর্থাৎ ইনিশিয়াল স্কেলটা সাধারণত জুমকে ইন্টিগ্রেট করে। আমরা যখন 2 দিব তখন এটা 2x% জুম হবে। তো সাধারণত ডিফল্ট ভাবে আমরা 1.0 দিয়ে দিব, অর্থাৎ এই পেজটি যখন একটি স্ক্রিন ওপেন হবে, সেটা হতে পারে মোবাইলে, হতে পারে ট্যাবে, হতে পারে কম্পিউটারে, তখন সেটা 100% আকারে ওপেন হবে। তো এই বিষয়টা আমি এখন আপনাদের এই মুহূর্তে আউটপুট হিসেবে দেখাতে পারছি না, কারণ আমাদের পেজে আসলে আর কোনো কন্টেন্ট নাই। তো যে কারণে আমি আসলে এই মুহূর্তে আপনাদের এটাকে দেখাতে পারছি না। পরবর্তীতে যখন আমাদের অনেকগুলা কন্টেন্ট থাকবে, বা পরবর্তীতে যখন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে কাজ করব, তখন এই বিষয়টাকে আমরা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা জাস্ট আমাদের ব্রাউজারকে ইনফরমেশন দেওয়া অথবা সার্চ ইঞ্জিনকে ইনফরমেশন দেওয়ার কিছু ডিরেকশন, যেগুলো ব্যবহার করতে হবে অবশ্যই, বাট তার আউটপুটটা আমরা দেখতে পারবো না। তো যাই হোক, আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং আশা করি আমাদের HTML সম্পর্কে আপনাদের আর তেমন কোনো বিষয় শেখানোর নাই। তো এই পর্যন্ত আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের HTML এর পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।